দার্জিলিংয়ের সকালে এমন এক শীতল নিস্তব্ধতা থাকে যা বাইরে থেকে স্নিগ্ধ মনে হলেও ভেতরে অনেক গভীরে এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি করে। পাইন গাছের ফাঁক দিয়ে আসা রোদ, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, মেঘে ঢাকা উপত্যকা এবং চা বাগানের মৃদু বাতাসের মাঝে এই শহরের ঠিক কোনায় অবস্থিত হেরিটেজ আর্ট গ্যালারি সেই সকালে অদ্ভুত এক বিষণ্ণতায় ডুবেছিল। যেন প্রকৃতি নিজেই কোনো পুরনো দীর্ঘশ্বাস ফেলার অপেক্ষা করছিল। কুয়াশার ভেতরে হেঁটে চলা মানুষদের অবয়ব অস্পষ্ট হতে চলেছিল। কিছু পর্যটক গরম চাদর মুড়িয়ে ধীরে ধীরে হাঁটছিল। কোথাও কিছু বয়স্ক মানুষ চায়ের দোকানে বসে নিজেদের পুরনো স্মৃতি রোমন্থন করছিল। অনুপম চ্যাটার্জি সেই সকালে তার দৃষ্টিহীন ছোট বোন দিয়ার হাত ধরে ম্যাল রোডের দিকে হাঁটছিল। বাইরের দুনিয়ার কাছে সে একজন অত্যন্ত সফল, গোছানো এবং নামকরা স্থপতি ছিল। তার হাঁটা চলায় একটা আত্মবিশ্বাস ছিল। তার দামি ওভারকোটের ভাঁজে লুকিয়ে থাকা আভিজাত্য ছিল এবং তার চোখে মুখে সেই নিয়ন্ত্রিত গাম্ভীর্য ছিল যা কেবল সেই লোকেরাই ধারণ করে যারা ভেতরের শূন্যতাকে দুনিয়ার সামনে প্রকাশ করতে অস্বীকার করে। সে এখন শহরের সবচেয়ে বড় আর্কিটেকচার ফার্মের মালিক ছিল, এক বিশাল পাহাড়ি প্রাসাদের কর্তা ছিল এবং নিজের ছোট বোনের একমাত্র অভিভাবক ছিল। কিন্তু এই সব কিছুর আড়ালে এমন একজন মানুষ ছিল যার ভেতরটা দীর্ঘদিন ধরে কোনো পোড়ো বাড়ির মতো খা খা করছিল। দিয়া তার দুনিয়ার একমাত্র আলো ছিল। তার নরম হাতটা যখন অনুপমের হাত শক্ত করে ধরত, তখন তার মনে হতো যে এখনও তার জীবনে শ্বাস নেওয়ার মতো কিছু বেঁচে আছে। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা পুরনো চত্বরের কাছে এসে দাঁড়াল, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের কাজ বিক্রি করত। অনুপম দূরে দাঁড়িয়ে চারপাশটা দেখতে থাকল। তার মুখে এক ধরনের উদাসীনতা ছিল, তবে সেই উদাসীনতা তার চোখের গভীরে পৌঁছাত না। কিছুক্ষণ পর দিয়া তার হাত ধরে একটা নির্দিষ্ট দিকে ইশারা করে বলল যে সে কাঠের কাজের ঠুকঠাক আওয়াজ শুনতে পাচ্ছে এবং সেখানে যেতে চায়। অনুপম তাকে নিয়ে সেই শব্দের দিকে এগোল। চত্বরের এক কোনায় হালকা রোদের নিচে এক যুবককে কাঠের টুকরো খোদাই করতে দেখা গেল। সে খুব মলিন পোশাকে ছিল। অনুপম তার সামনে গিয়ে দাঁড়াল। যুবকটি একবার মুখ তুলে তাদের দিকে তাকাল এবং আবার নিজের কাজে মন দিল। সে যতই মনোযোগ দিয়ে কাঠ খোদাই করতে লাগল, অনুপমের চোখ অনায়াসেই তার হাতের কাজের ওপর আটকে যেতে থাকল। প্রথমে এটি কেবল একজন শিল্পীর কাজের প্রতি আকর্ষণ ছিল, তারপর একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হল এবং ঠিক পরের মুহূর্তেই সেই অস্বস্তি ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেওয়া এক বিশাল সন্দেহে বদলে গেল। ওই যুবকের কাঠের ওপর ফুটিয়ে তোলা নকশা, জ্যামিতিক প্যাটার্ন এবং সূক্ষ্ম কারুকাজের মধ্যে এমন কিছু ছিল যা অনুপমের ভেতরে চাপা পড়া স্মৃতিগুলোকে হঠাৎ আঁচড়ে ফেলল। তার সামনে বসে থাকা শিল্পী একজন সম্পূর্ণ অচেনাও ছিল, তবুও তার হাতের কাজে অতীতের এক ভয়াবহ পরিচিত ছায়া ছিল। দিয়া কাঠের একটা পুতুল হাত দিয়ে ছুঁয়ে দেখছিল এবং এমন এক নিষ্পাপ আনন্দে হাসছিল যেন কোনো অমূল্য সম্পদ তার হাতে চলে এসেছে। তার ছোট মুখে মুহূর্তের জন্য এক পরম তৃপ্তি ফুটে উঠল। অনুপম বোনের হাসি মুখের দিক দেখল। তারপর ওই যুবকের কাজটা আবার দেখল এবং তার ভেতরে যেন কোনো নিষিদ্ধ ঘরের তালা ভেঙে গেল। সেই মুহূর্তে অনুপমের কানে আশেপাশে সব কোলাহল স্তব্ধ হয়ে গেল। ওই যুবক এখন কেবল রাস্তার ধারের এক গরিব কাঠুরে ছিল না। তার হাতের কাজে অনুপম নিজের মৃত বাবা, বিখ্যাত স্থপতি সোমেশ চ্যাটার্জির একচেটিয়া সিগনেচার স্টাইলের ছায়া দেখতে পাচ্ছিল। তফাৎ শুধু এতটাই ছিল যে তার বাবার কাজে যে জাঁকজমক, অহংকার এবং স্বীকৃতি থাকত, এই যুবকের কাজে তার জায়গায় ধুলো, বঞ্চনা এবং দীর্ঘ অবহেলা জায়গা করে নিয়েছিল। যেন একই প্রতিভাকে ভাগ্য দুটি সম্পূর্ণ ভিন্ন গ্রহে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অনুপম নিজেকে সামলানোর চেষ্টা করল। সে যুবককে জিজ্ঞেস করল, এই নকশাগুলো তুমি কোথায় শিখেছ? যুবকটি বলল যে সে কারোর কাছে শেখেনি, এটি তার পারিবারিক কাজ। তার দাদু এই নকশাগুলো করতেন এবং দিন কোনো মতে কাটিয়ে দিতেন। এখন সেও এগুলো বানিয়ে বিক্রি করে। বড় কোনো স্বপ্ন নেই, কেবল দুবেলার খাবার জুটে গেলেই চলে যায়। এই কথা শুনে অনুপমের ভেতরে যে অনুভূতি জাগল তা কেবল শিল্পীর প্রতি শ্রদ্ধা ছিল না। এক মুহূর্তের জন্য তার মনে হল যেন তার সামনে কোনো কাঠুরে নেই, বরং তার নিজের বংশের কোনো লুকানো পাপের সাক্ষী দাঁড়িয়ে আছে। অনুপম নিজের পকেট থেকে একটা কার্ড বের করল এবং যুবকের দিকে বাড়িয়ে দিল।
ওই ছোট কাগজের টুকরোটিতে তার নাম, ঠিকানা এবং ফার্মের পরিচয় ছিল, কিন্তু সেই মুহূর্তে সেটি কেবল একটি কার্ড ছিল না, সেটি যেন এক অজানা বিপদের আমন্ত্রণ ছিল। যুবকটি কার্ডটি নিল, কিন্তু তার মুখে কোনো অবাক হওয়ার চিহ্ন এলো না। বাড়ি ফেরার সময় অনুপম একদম চুপ ছিল। গাড়ির ভেতরে দিয়া নিজের কাঠের পুতুলটা নিয়ে খেলছিল, কিন্তু অনুপমের চোখ বাইরের কুয়াশায় আটকে ছিল। শহরের রাস্তা, পাইন বন, চা বাগান সব কিছু চোখের সামনে দিয়ে পেরিয়ে যেতে থাকল, কিন্তু তার ভেতরে কেবল ওই কাঠের নকশাগুলোই বারবার ভেসে উঠতে থাকল। নিজের স্টুডিওতে পৌঁছেও তার মন ব্লুপ্রিন্ট, প্রজেক্ট এবং নকশায় লাগল না। কিছুক্ষণ পরপর তার মনে হতো যে সামনে রাখা বিশাল কাঁচের জানালার ওপারে ওই মলিন মুখের যুবকটি তাকে দেখছে, এবং তার পেছনে কোথাও তার বাবার এক বিশাল অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে। সেই রাতে অনুপমের অনেকক্ষণ ঘুম আসেনি। ঘরের ছাদের দিকে তাকিয়ে তার প্রথমবার মনে হল যে এটি কেবল কোনো কাকতালীয় মিল নাকি ভাগ্যের কোনো ভয়ঙ্কর পরিহাস। বাইরে সবকিছু তেমনই ছিল, তার প্রাসাদ, তার প্রতিপত্তি, তার নাম, কিন্তু ভেতরে এক অদৃশ্য ফাটল আমার বড় হতে শুরু করেছিল। দুদিন কেটে গেল, তারপর ৩, তারপর পুরো সপ্তাহ। সে কার্ড দিয়ে ফিরে এসেছিল, কিন্তু কবির আসেনি। এই বিষয়টা অনুপমকে যতটা অবাক করেছিল তার চেয়ে অনেক বেশি বিচলিতও করে দিয়েছিল। তার সামনে প্রথমবার এমন কোনো ব্যক্তি এসেছিল যে তার বিশাল ফার্ম, তার নাম, তার অর্থ এবং তার দেওয়া সুযোগকে সাথে সাথে লুফে নেওয়ার জন্য ছুটে আসেনি। সে আসেইনি। এই না আসাই তার মনে কবিরের উপস্থিতিকে আরও শক্তিশালী করে তুলল। অবশেষে একদিন অনুপম আবার দিয়াকে নিয়ে সেই ম্যাল রোডের চত্বরে পৌঁছাল। এই সিদ্ধান্তটি সে বোনের আবদার মেটানোর জন্য কম, বরং নিজের ভেতরে জেগে ওঠা প্রশ্নের ঝড়কে শান্ত করার জন্য বেশি নিয়েছিল। চত্বরের সেই একই ভিড়, সেই একই ঠান্ডা বাতাস সেদিনও উপস্থিত ছিল, কিন্তু অনুপমের কাছে সেই জায়গার অর্থ এখন বদলে গিয়েছিল। সে চলতে চলতে প্রতিটি শিল্পীর মুখ দেখত, প্রতিটি দোকানের দিকে তাকাত এবং মনে মনে ওই যুবককেই খুঁজতে থাকল। কিছুক্ষণ পর তাকে দেখা গেল। নিজের সরঞ্জাম গুছিয়ে বসে আছে, সেই একই ম্লান এবং শ্রান্ত মুখ, কিন্তু তার দৃষ্টিতে ততটাই তীক্ষ্ণ আত্মমর্যাদা ছিল। অনুপম এক মুহূর্তের জন্য থমকে গেল, যেন কোনো না বলা সত্য আবার সামনে এসে তাকে ঘিরে ধরেছে। এবার তার ভেতরের দ্বিধা আগের মতো ছিল না। সে তাকে ডাকল, এবং যখন কবির মুখ তোলে তাকাল, তখন তার চোখে পরিচয়ের এক হালকা ঝলক ফুটে উঠল। সে কার্ডটার কথা মনে রেখেছিল, কিন্তু দূরত্ব বজায় রেখেছিল। অনুপম সেই মুহূর্তে অনুভব করল যে এই যুবকটি দারিদ্র্যের কারণে হয়তো পর্যদস্ত হয়ে থাকতে পারে, কিন্তু ভেতর থেকে এখনও পুরোপুরি হার মানেনি। কবিরের উপস্থিতি দিয়াকে স্বাভাবিকভাবেই আনন্দিত করে দিল। দিয়া বলেই ফেলল, তোমার হাতের কাজ একদম আমার বাবার পুরনো খোদাই করা কাঠের ফ্রেমগুলোর মতো। অনুপম কবিরের মুখটাকে আবার একই তীব্রতায় দেখল, এবং তার ভেতরে একটি সিদ্ধান্ত আকার নিতে শুরু করল। সে এখন কেবল এটাই জানতে চাইছিল না যে সে কে, বরং এটাও বুঝতে চাইছিল যে তার পরিবারের এমন কী দুর্ভাগ্য ঘটেছিল যা এই প্রতিভাকে এই ধুলোয় মিশিয়ে দিয়েছে। কবির সাথে সাথে রাজি হল না। তার দ্বিধা স্পষ্ট ছিল। বড়লোকেদের খামখেয়ালিপনা এবং দয়ার পেছনে লুকিয়ে থাকা অহংকার সে ভালো করেই চিনত। তবু সেদিন অনুপমের চোখে এমন কিছু ছিল যা সাধারণ অহংকারের চেয়ে আলাদা ছিল। তাতে এক অদ্ভুত যন্ত্রণা ছিল, অস্থিরতা ছিল, এবং যেন কোনো গভীর প্রায়শ্চিত্তের ডাকও। দিয়ার সহজ ভালোবাসা কবিরের ভেতরের দেওয়ালকে একটু আলগা করে দিল। অবশেষে সে তাদের ফার্মে কাজ করতে যেতে প্রস্তুত হয়ে গেল। অনুপমের বাড়ি কবিরের কাছে কোনো অন্য গ্রহের মতো ছিল। বিশাল কাঠের দরজা, ভিক্টোরিয়ান স্থাপত্য, ভেতরের ঝাড়বাতি এবং প্রতিটি দেওয়ালের মাঝে মিশে থাকা রাজকীয় গাম্ভীর্য, এই সব কিছু সেই মানুষটির সামনে ছিল যে গত কয়েক বছর ধরে হয়তো কোনো পাকা ছাদের নিচে ঠিক করে ঘুমায়ওনি। কিন্তু সেই দৃশ্যের সবচেয়ে বড় পার্থক্য ঐশ্বর্য ছিল না। পার্থক্য এটা ছিল যে প্রথমবার তাকে সমান মর্যাদায় ভেতরে ডাকা হয়েছিল। পুরনো কেয়ারটেকার ভবেশ যখন প্রথমবার তাকে দেখল, বুঝতে পারল না যে এ কে, কিন্তু অনুপমের মুখের কাঠিন্য দেখে সে কোনো প্রশ্ন না করেই ভেতরের গেস্টরুমে থাকার ব্যবস্থা করল। কবিরকে বসানো হলো, সামনে চা রাখা হলো, খাবার পরিবেশন করা হলো। দৃশ্যটি সাধারণ মনে হতে পারত, কিন্তু অনুপমের জন্য সেটি ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার মতো ছিল।
কবির যেভাবে সাবধানে বসল, যেভাবে সে বিশাল ডাইনিং টেবিলের দিকে দেখল, যেভাবে সে চায়ের কাপ ধরার আগে মুহূর্তের জন্য থেমে গিয়ে যেন নিজের চারপাশটাকে বিশ্বাস করার চেষ্টা করল, অনুপম তাকে দেখতে থাকল এবং তার বারবার এটাই মনে হতে থাকল যে তার সামনে কোনো সাধারণ যুবক নয়, বরং হারিয়ে যাওয়া এক ইতিহাসের শেষ বেঁচে থাকা বংশধর বসে আছে। খাবারের পর স্টুডিওতে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। অনুপম চাইল যে কবির নিজের নকশাগুলো সম্পর্কে কিছু বলুক। সে কোনো তাড়াহুড়ো দেখাল না, কোনো কৃত্রিম মিষ্টি গলার আওয়াজ গ্রহণ করল না, কেবল এক গভীর ধৈর্যের সাথে তাকে বসিয়ে রাখল। কবিরের ভেতরে জমে থাকা কথা ধীরে ধীরে বাইরে আসতে লাগল। সে নিজের পরিবারের অতীতকে নির্লিপ্তভাবে বলতে লাগল। তার দাদু শশাঙ্ক রায় একসময় একজন প্রতিভাবান কিন্তু দরিদ্র নকশাকার ছিলেন। তিনি কোনো বড় ফার্মের মালিক ছিলেন না, কিন্তু তার মাথায় এমন সব স্থাপত্যের চিন্তা আসত যা সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। কবির নিজে সেই সময় খুব ছোট ছিল, কিন্তু সে জানত তার দাদুর একটা বড় স্বপ্ন ছিল এবং তার মনে হতো যে তাদের ভবিষ্যৎ একদিন বদলাবে। তারপর হঠাৎ সবকিছু শেষ হয়ে গেল। শশাঙ্ক রায়ের তৈরি করা সবচেয়ে বড় এবং যুগান্তকারী ব্লুপ্রিন্টগুলো চুরি হয়ে গেল। যেসব নকশার ওপর ভরসা করে তিনি শহরের সবচেয়ে বড় প্রজেক্টের প্রস্তাব দিতে যাচ্ছিলেন, সেগুলোকেই তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো। তাকে পাগল প্রমাণ করার চেষ্টা করা হলো। বলা হলো যে তিনি অন্যের নকশা নিজের বলে দাবি করছেন। আইনি নোটিশ, অপমান, সমাজের লাঞ্ছনা সবকিছু এমনভাবে ঘোরানো হলো যে শশাঙ্ক রায়ের ওপর এমন সব অভিযোগ চাপিয়ে দেওয়া হলো যা তিনি মেনেও নিতে পারলেন না এবং প্রমাণও করতে পারলেন না। কবিরের আওয়াজে সেই সময় কোনো রাগ বা চিৎকার ছিল না, কিন্তু শব্দের নীরবতার নিচে এমন এক ক্ষত ছিল যা অনেক ভেতর পর্যন্ত রক্ত ঝরাত। সে বলল যে তার দাদু সত্য জানতেন, কিন্তু সত্যের কাছে সবসময় কাগজপত্র থাকে না, এবং যাদের কাছে ক্ষমতা, প্রতিপত্তি এবং পরিচিতি থাকে তারা অনেক সময় প্রমাণের চেহারাও বদলে দেয়। এরপর তার দাদু পুরোপুরি ভেঙে পড়লেন। আর্থিক ক্ষতির চেয়ে বেশি তাকে বিশ্বাসভঙ্গ মেরে ফেলেছিল। যাকে তিনি নিজের সবচেয়ে কাছের ছাত্র এবং অংশীদার বলে ভেবেছিলেন, তার হাত ধরেই যখন পিঠে ছুরি বসানো হলো, তখন তার মন সেটা সামলাতে পারল না। কবিরের বাবা সেই অপমানে শহর ছেড়ে চলে গেলেন এবং দারিদ্র্যের সাথে লড়াই করতে করতে মারা গেলেন। বাড়ি হারাতে হলো, সম্মান ছিনিয়ে নেওয়া হলো এবং তাদের পরিবারের নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হলো। সেই সময় তাদের কাছে লড়াই করার না কোনো অর্থ ছিল, না আইনি শক্তি। ধীরে ধীরে প্রজন্ম পাল্টে গেল, পরিচয় হারিয়ে গেল এবং জীবন রাস্তার ধারে ছোটখাটো কাঠের পুতুল বিক্রি করে প্রতিদিন বেঁচে থাকার একটা অভ্যাসে পরিণত হলো। অনুপম এই সব কিছু শুনতে শুনতে বাইরে থেকে একদম পাথরের মতো শান্ত হয়ে বসে রইল, কিন্তু ভেতরে তার হৃৎপিণ্ড যেন জমে যাচ্ছিল। কবি যে প্রজেক্টের কথা উল্লেখ করল, যে নকশাগুলোর কথা বলল, যে ছাত্রীর কথা উল্লেখ করল, সেগুলোর সব কিছুর সম্পর্ক সেই বিশাল ফার্মের সাথেই ছিল যেটির মালিক সে আজ। তার চোখের সামনে হঠাৎ বেশ কিছু পুরনো ব্লুপ্রিন্ট, কিছু অসম্পূর্ণ খসড়া এবং বাবা সোমেশ চ্যাটার্জির জীবনের সেই অস্পষ্ট অধ্যায়গুলো ভেসে উঠতে লাগল, যেগুলো সে কখনো পুরোপুরি ঘেঁটে দেখার চেষ্টা করেনি। এখন সেই সব বিন্দু যেন একে অপরের সাথে মিলে যেতে শুরু করেছিল, এবং এই মিলে যাওয়া বিন্দুগুলোর কেন্দ্রে বসে থাকা এই যুবক কোনো বাইরের কাঠুরে নয়, বরং সেই একই প্রতারণার এক জ্বলন্ত প্রমাণ হয়ে উঠছিল, যার ভিতের ওপর তার বর্তমান দাঁড়িয়েছিল। সেই রাতে যখন কবির নিজের ঘরে চলে গেল, তখন অনুপম নিজের লাইব্রেরিতে গিয়ে বসল। এতক্ষণ পর্যন্ত অনুপম তার বাবা সোমেশ চ্যাটার্জির জীবনকে দুটি আলোতে দেখেছিল। একটি সেটা যা সে ছোটবেলা থেকে দেখেছিল, একজন মহান, প্রতিভাবান এবং আইকনিক স্থপতি, এবং অন্যটি সেটা যা আজই যুবকের কথায় সামনে এসেছিল। প্রথম অংশে সোমেশ একজন সফল রূপকার ছিল, যে নিজের প্রতিভায় শহরকে সাজিয়েছিল। দ্বিতীয় অংশে সেই একই ব্যক্তি একজন চোর, স্বার্থপর এবং নৈতিক দিক দিয়ে দেউলিয়া মানুষ হয়ে সামনে এসেছিল। অনুপম সেই সময়েও অনেক ছোটখাটো অসঙ্গতিকে অনদেখা করেছিল, কারণ তার কাছে বাবার নামের বিশালত্ব ছিল। বাবার অতীত নিয়ে সন্দেহ করার স্পর্ধা তার ছিল না। কিন্তু এখন কবিরের গল্প তাকে সেই খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছিল, যেখানে সত্য থেকে চোখ ফিরিয়ে নেওয়া আর সম্ভব ছিল না। ঠিক পরের দিন ভোরে সে সেই পুরনো বেসমেন্ট খুলল, যা সে বাবার মৃত্যুর পর প্রায় ছুঁয়েও দেখেনি। সেখানে বড় বড় ড্রয়িং টিউব ছিল, পুরনো স্কেচবুক ছিল, বাতিল হয়ে যাওয়া কাগজপত্র ছিল, এবং এমন কিছু নকশা ছিল যেগুলো কোনোদিন প্রকাশ্যে আনা হয়নি। সে ধীরে ধীরে এক একটা টিউব খুলতে শুরু করল।
শুরুতে সে কেবল সাধারণ কাঠামোর নকশা দেখতে পেল, কিন্তু সে যতই পুরনো ড্রয়িংগুলোর দিকে যেতে থাকল, নকশার ধরনও বদলাতে শুরু করল। কিছু জায়গায় হাতের লেখার ধরনে পার্থক্য ছিল, কিছু ব্লুপ্রিন্টের নিচে এমনভাবে কালি ফেলা ছিল যা দেখে মনে হতো পুরনো কোনো স্বাক্ষর মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। একটি পুরনো চামড়ায় বাঁধানো স্কেচবুক তার হাতে এলো। সোমেশ চ্যাটার্জি নিজের কাজ খুব গুছিয়ে রাখতেন, কিন্তু এই খাতাটিতে এক অদ্ভুত বিশৃঙ্খলা ছিল। অনেক পাতায় এমন কিছু জ্যামিতিক নকশা ছিল যা অনুপম ঠিক আগের দিন কবিরকে কাঠের ওপর খোদাই করতে দেখেছিল। খাতার একদম শেষ পাতায় একটা অস্পষ্ট পেন্সিলের দাগ ছিল। খুব মনোযোগ দিয়ে দেখলে সেখানে শশাঙ্ক নামটা পড়া যেত, যার ওপর দিয়ে গাঢ় কালিতে সোমেশ নিজের নাম সই করেছিল। এই নামটা পড়ার সময় অনুপমের হাত থরথর করে কাঁপতে লাগল। ধীরে ধীরে সত্যের কঙ্কালগুলো একে অপরের সাথে জুড়তে শুরু করল। যেসব নকশাকে কবির তার গল্পে চুরি যাওয়া বলেছিল, সেই একই নকশাগুলো এখানে তার বাবার শ্রেষ্ঠ কাজের ভিত্তিপ্রস্তর হিসেবে উপস্থিত ছিল। যেসব প্রজেক্টের সাহায্যে তার দাদুকে অপদস্থ করা হয়েছিল, সেই একই প্রজেক্টগুলোর আসল খসড়া বেসমেন্টের অন্ধকারে লুকিয়েছিল। এটি কোনো একদিনের ভুল ছিল না, বরং একজন শিল্পীর জীবনকে তিল তিল করে শেষ করে দেওয়ার একটি নিখুঁত পরিকল্পনা ছিল। অনুপমের চোখের সামনে এখন কোনো সংশয় ছিল না। সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে শশাঙ্ক রায়ের সাথে কি হয়েছিল। সে বুঝতে পারছিল যে বন্ধুত্বের সুযোগ নিয়ে নকশা চুরি করে এবং আইনি নোটিশের ভয় দেখিয়ে একটা গোটা পরিবারের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়েছিল। এই সত্যটি তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিল, কিন্তু তার চেয়েও বেশি তাকে এই কথা ভেবে যন্ত্রণা দিল যে সে এত বছর ধরে সেই অহংকারেরই মুকুট পরে থেকেছে যাকে সে নিজে কখনো অর্জন করেনি। তার এই ফার্ম, তার এই রাজকীয় বাড়ি, তার এই সম্মান এখন তাকে এক বিভৎস চেহারায় ভেঙাতে শুরু করেছিল। এরই মাঝে সে পুরনো কেয়ারটেকার ভবেশকে ডাকল। তিনি বহু বছর ধরে সোমেশ চ্যাটার্জির সাথে যুক্ত ছিলেন এবং অনেক গোপন কথাই জানতেন, কিন্তু কখনো মুখ খোলেননি। অনুপম তাকে সরাসরি কোনো হুমকি দিল না বা কোনো উচ্চস্বরে প্রশ্ন করল না। সে কেবল এতটাই বলল যে সে এখন পেছনের সব অন্ধকার ইতিহাস জানতে চায়, তা সে যতই কুৎসিত হোক না কেন। ভবেশ কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার চুপ থাকার মধ্যে দীর্ঘদিনের অপরাধবোধ আর মালিকের প্রতি অন্ধ আনুগত্যের দ্বন্দ্ব ছিল। তারপর তিনি ধীরে ধীরে সেই সব কিছু স্বীকার করতে শুরু করলেন যা তিনি এতদিন ধরে নিজের বিবেকের কাছে লুকিয়ে রেখেছিলেন। তিনি স্বীকার করলেন যে ফার্মের প্রথম বড় সাফল্যগুলো সোমেশবাবুর নিজের মস্তিষ্ক প্রসূত ছিল না। শশাঙ্ক রায়কে পাগল প্রমাণ করার চক্রান্তে তিনি নিজেও একজন নীরব সাক্ষী ছিলেন। তিনি এটাও বললেন যে অনেকবার তার মনে হয়েছিল যে যা হচ্ছে তা ভয়ঙ্কর পাপ, কিন্তু সেই সময় তার কাছে না চাকরি ছাড়ার উপায় ছিল, না প্রতিবাদ করার জোর। অনুপম এই সব কিছু শুনতে থাকল এবং প্রতিটি শব্দ তার অস্তিত্বের ওপর কোনো ভারী হাতুড়ির মতো আছড়ে পড়তে থাকল। এখন অনুপমের কাছে আর কোনো লুকোচুরি বাকি ছিল না। সে পুরোপুরি বুঝে গিয়েছিল যে কবির কেবল একজন ভাগ্যহত শিল্পী নয়, বরং সেই একই পাপের প্রত্যক্ষ শিকার, যার মাটিতে তার নিজের প্রাসাদের ভিত গাঁথা। এই উপলব্ধি তার ভেতরে করুণার চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক এক অনুশোচনা নিয়ে এলো। তার কাছে নিজের বাবার সাফল্যের মুকুট এখন কাঁটার মতো মনে হতে লাগল। এই সব কিছুর মাঝে অনুপমকে নিজের জীবনেরই অসারতা সবচেয়ে বেশি বিঁধতে লাগল। সে নিজেকে একজন সৎ এবং পরিশ্রমী মানুষ হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু এখন তাকে এটা মানতে হচ্ছিল যে যে পরিচয়ের ওপর সে দাঁড়িয়ে আছে তা অন্য কারোর জীবন ধ্বংস করে বানানো, এবং সে নিজেও অজান্তেই হোক না কেন সেই একই ধ্বংসস্তূপের ওপর আরামে ঘুমাচ্ছে। এখন অনুপমের জন্য পৃথিবীটা আর আগের মতো রইল না। সে চাইলে সব কিছু ধামাচাপা দিতে পারত, কবিরকে কিছু টাকা দিয়ে বা তার কাঠের কাজগুলো চড়া দামে কিনি তাকে বিদায় করতে পারত, এবং নিজের জীবনকে আবার সেই মিথ্যে সম্মানের মোড়কে মুড়িয়ে নিতে পারত। কিন্তু এখন তার ভেতরে সেই বিবেকের জন্ম হয়ে গিয়েছিল, যা এই বিভৎস সত্যিটা জেনে নেওয়ার পর আর মিথ্যার সাথে আপোষ করতে পারছিল না। কবিরের অতীত শোনার এবং নিজের বাবার আসল রূপ জানার পর অনুপমের ভেতরে এক গভীর ভাঙন শুরু হয়ে গিয়েছিল। সে বাইরে থেকে আগের মতোই গম্ভীর দেখতে লাগত, কিন্তু তার চোখের ভাষা বদলে গিয়েছিল। এখন সে কবিরকে কেবল একজন কাঠের কারিগর বলে মনে করত না, বরং তার ভেতরে এমন এক পাওনাদারের রূপ দেখতে পেত যার কাছে তার পুরো বংশ ঋণী হয়েছিল। সেই দিনই সে একটি সিদ্ধান্ত নিল, এখন কবিরকে এভাবেই আবার রাস্তায় রাস্তায় ঘোরার জন্য ছেড়ে দেওয়া হবে না।
পরদিন সকালে অনুপম কবিরকে নিজের স্টুডিওতে ডাকল এবং তার সাথে কাজ নিয়ে কথা বলতে শুরু করল। এটি কোনো সাহায্য ছিল না, বরং এক প্রচ্ছন্ন প্রায়শ্চিত্তের শনু ছিল। সে পরিষ্কার করে দিল যে সে কবিরের কাজের কদর করে এবং তাকেই ফার্মের সাথে যুক্ত হতে হবে। সেইখানে একটা স্থায়ী ওয়ার্কশপ পাবে, নিজের নকশাগুলো নিয়ে বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে। কবির এই প্রস্তাবকে সাথে সাথেই লাফিয়ে উঠে গ্রহণ করল না, কারণ জীবনের কঠিন আঘাতগুলো তাকে সন্দিহান করে তুলেছিল। তবুও সে অনুপমের চোখে যে অদ্ভুত এক অপরাধবোধের ছায়া দেখেছিল, সেটা তাকে থেকে যাওয়ার জন্য রাজি করিয়ে দিল। সেই দিন থেকে ফার্মের একটি নতুন অধ্যায় শুরু হল। কবির নিজেকে এই বিশাল কাঠামোর সাথে খুব ধীরে এবং নিজের মতো করে যুক্ত করতে শুরু করল। সে কোনো বড় পদের দাবি করল না, বরং স্টুডিওর এক কোণায় নিজের কাঠের কাজ দিয়ে শুরু করল। কখনো সে নতুন কোনো মডেল বানাত, কখনো পুরনো ব্লুপ্রিন্টগুলো দেখত, তো কখনো একা বসে নকশা আঁকত। সে প্রতিটি কাজ অত্যন্ত নিখুঁত এবং একাগ্রতার সাথে করত। তার আচরণে কোথাও এটা প্রকাশ পেত না যে সে কারোর দয়া এখানে আছে, বরং এমনটা মনে হতো যেন সে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে আবার একটু একটু করে জোড়া লাগাচ্ছে। দিয়ার জীবনে কবিরের আশা এক নতুন আনন্দের স্রোত নিয়ে এলো। সে এখন আর দিনের বেলা একাকিত্ব অনুভব করত না। তার বেশিরভাগ সময় কবিরের ওয়ার্কশপে কাটতে লাগল। সে কবিরের কাজ করা শুনত, কাঠের গন্ধ শুকত এবং নিজের কল্পনার কথা শেয়ার করত। দৃষ্টিহীন মেয়েটির মনের ভেতরে যে অন্ধকার ছিল, তা কবিরের বানানো কাঠের পুতুল আর নকশার গল্পে ধীরে ধীরে রঙিন হতে লাগল। এই সম্পর্ক খুব পবিত্র ছিল এবং এতে কোনো জটিলতা ছিল না। অনুপম এই সব কিছু দূর থেকে দেখতে থাকত এবং তার ভেতরে এক অদ্ভুত যন্ত্রণার পাহাড় জমতে থাকত। দিয়ার হাসি, কবিরের সৃষ্টিশীল উপস্থিতি এবং ফার্মের পরিবেশ বদলে গেলেও অনুপমের ভেতরের যুদ্ধ অনবরত লেগেই ছিল। সে প্রতিদিন এটা ভেবে শিউরে উঠত যে যে যুবকটিকে সে নিজের ফার্মে কাজ দিচ্ছে, সেই ওই রাজত্বের আসল উত্তরাধিকারী। এই প্রবল মানসিক দ্বন্দ্ব ধীরে ধীরে তার শরীরে মারাত্মক প্রভাব ফেলতে লাগল। প্রথমে সে রাতে ঘুমাতে পারত না, তারপর খাবারে অরুচি বাড়তে থাকল। কিছুদিনের মধ্যেই তার অবস্থা এমন হয়ে গেল যে সে জ্বর এবং প্রচণ্ড দুর্বলতায় বিছানা নিল। ডাক্তাররা একে চরম নার্ভাস ব্রেকডাউন এবং মানসিক অবসাদের ফল বলে জানালেন। কিন্তু সত্যিটা এটা ছিল যে এই রোগ কেবল ভাইরাসের ছিল না, বরং তার ভেতরে জমা থাকা মিথ্যে জীবনের গ্লানি ছিল, যা এখন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই অসহায় সময়ে কবির কোনো প্রশ্ন ছাড়াই পুরো পরিস্থিতির হাল ধরল। সে দিয়ার খেয়াল রাখত, ফার্মের জরুরি কাজগুলো সামলাত এবং অনুপমের ঘরে গিয়ে তাকে ওষুধ খাইয়ে আসত। সে নিজের অতীত বঞ্চনার কথাগুলো ভুলে গিয়ে এই মানুষটিকে বাঁচিয়ে তোলার সিদ্ধান্ত নিল। তার সেবায় কোনো মেকি ব্যাপার ছিল না, কেবল এক মানুষের প্রতি আরেক মানুষের কর্তব্য ছিল। সে কোনো রকম পাওয়ার আশা ছাড়াই প্রতিটি দায়িত্ব পালন করছিল। দিয়াও এই সময়ে কবিরের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিল। অনুপমের অসুস্থতায় সে ভয় পেত, কিন্তু কবিরের শান্ত গলা তাকে ভরসা দিত। সে কবিরের হাত ধরে অনুপমের বিছানার পাশে বসে থাকত। এই দৃশ্য অনুপমকে ভেতর পর্যন্ত দুমড়ে দিত। তার মনে হতো যে তার বোন সেই একই পরিবারের মানুষের ওপর নির্ভর করছে, যাদের তার নিজের বাবা পথে বসিয়েছিল। ধীরে ধীরে কবিরের যত্ন আর চিকিৎসায় অনুপমের অবস্থা স্থিতিশীল হতে শুরু করল। সে আবার উঠে বসতে পারল এবং কথা বলার মতো শক্তি ফিরে পেল। কিন্তু এখন তার ভেতরে এক অটল সিদ্ধান্ত পাথর হয়ে বসেছিল। সে বুঝে গিয়েছিল যে এখন এই মিথ্যের বোঝা আর একদিনও বয়ে বেড়ানো সম্ভব নয়। সে যত বেশি দিন এটি লুকিয়ে রাখবে, ততটাই এটি তার আর কবিরের মাঝে একটা বিষাক্ত কাঁটায় পরিণত হবে। সেই মেঘলা বিকেলের মুহূর্তটি কোনো সাধারণ আলোচনার মতো ছিল না। অনুপম নিজের ভেতরে যা কিছু এতদিন ধরে তালাবন্ধ করে রেখেছিল, তা এখন আলোতে আনার সিদ্ধান্ত নিয়েছিল। তার সামনে বসে থাকা কবির সেই সময় কেবল একজন কারিগর ছিল না, বরং তার পাপ স্খালনের একমাত্র মাধ্যম হয়ে গিয়েছিল। ঘরের বাতাস ভারী ছিল এবং সেই স্তব্ধতায় এমন এক থমথমে ভাব ছিল, যা আস্তে চলা প্রতিটি শব্দকে আরও ওজনদার করে তুলছিল। অনুপম ধীরে ধীরে তার বাবার জীবনের সেই অন্ধকার অধ্যায়গুলোকে খুলতে শুরু করল, যেগুলো সে নিজেও কিছুদিন আগে পর্যন্ত জানত না। সে নিজের বাবা সোমেশ চ্যাটার্জির সম্পর্কে সেই ভয়াবহ সত্যিটা পরিষ্কার করল, যা এতদিন পর্যন্ত কেবল ওই বেসমেন্টের ধুলোমাখা ফাইলগুলোর মাঝে লুকিয়েছিল।
সে জানালো যে নকশাগুলো দিয়ে সোমেশ চ্যাটার্জি আইকনিক হয়েছিলেন এবং এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তা তার নিজের ছিল না। তা ছিল কবিরের দাদু শশাঙ্ক রায়ের পরিশ্রম এবং মেধার ফসল। সে এটা স্বীকার করে নিল যে এটি কেবল কোনো পেশাদারি প্রতিযোগিতা ছিল না, বরং এমন এক জঘন্য চক্রান্ত ছিল যা একটা গোটা পরিবারকে ভিখারি করে দিয়েছিল। তার কথায় কোনো আত্মপক্ষ সমর্থন ছিল না, না কোনো বাবার সম্মান বাঁচানোর চেষ্টা, না কোনো পরিস্থিতির দোহাই। সে নিজেকে বা নিজের পরিবারকে নির্দোষ প্রমাণ করার কোনো চেষ্টাই করছিল না, বরং সেই নির্মম সত্যকে বুকে জড়িয়ে ধরছিল, যা থেকে সে এখন আর মুখ লুকোতে পারছিল না। সে জানালো যে এই সমস্ত জালিয়াতির প্রমাণ তার বাড়ির বেসমেন্টে রাখা আছে। তার বাবার এই লোভী স্বভাব এবং চরম অমানবিকতার ব্যাপারেও কোনো দ্বিধা ছাড়াই সেসব খুলে বলল। তার জন্য এটি স্বীকার করা কেবল একটা গল্প বলা ছিল না, বরং নিজের অস্তিত্বকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার সমান ছিল। কবির এই সব কিছু শুনতে শুনতে একদম পাথরের মূর্তির মতো বসে রইল। কিন্তু তার ভেতরে কি প্রলয় চলছিল সেটা তার হাতের শক্ত হয়ে যাওয়া মুঠো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার জন্য এটি কেবল কারোর বাবার অপরাধের কথা ছিল না, বরং তার নিজের শৈশবের দারিদ্র্য, তার বাবার অপমানিত মৃত্যু এবং তার এতগুলো বছরের কষ্টের কারণ ছিল। যেসব বঞ্চনাকে সে কপালের লিখন বলে মেনে নিয়েছিল, তাদের আসল খলনায়কের নাম এখন তার সামনে ছিল। এটা জানা যে তাদের এই দুর্দশা কোনো নিয়তির খেলা ছিল না, বরং একটি সাজানো চুরির পরিণতি ছিল, তা তার ভেতরে এক ভয়াবহ ক্ষোভ হয়ে জ্বলে উঠল। অনুপম তার সামনে বসে এই আগ্নেয়গিরি দেখছিল। সে কবিরের চোখে যে ঘৃণা এবং ব্যথা দেখল, তা তার জন্য প্রাপ্য শাস্তি বলেই মনে হল। সে জানত যে সে এই ক্ষতিপূরণ কোনোদিন করতে পারবে না, হারানো সময়কে ফিরিয়ে দিতে পারবে না। তাই সে কোনো সান্ত্বনার কথা বলল না, কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিল না, এমনকি ক্ষমাও চাইল না। সে কেবল এতটাই বলল যে সে জানে তার বাবার করা পাপের কোনো ক্ষমা হয় না, এবং সে সেই পাপের ফল ভোগ করতে প্রস্তুত। সে এটাও পরিষ্কার করল যে সে তার বাবার অপরাধের দায় থেকে পালাতে চায় না। তার জন্য তাকে নিজের এই পুরো ফার্ম, এই বাড়ি কেন না ছেড়ে দিতে হোক। অনুপমের ভেতরে এখন কোনো সংশয় ছিল না, কেবল একটা প্রায়শ্চিত্তের সংকল্প ছিল। সে বলল সে ফার্মের সমস্ত মালিকানা, সম্পত্তির সমস্ত কাগজ কবিরের নামে ট্রান্সফার করে দেবে। সে নিজের নাম, নিজের এতদিনের সাজানো জীবন এবং নিজের পরিচিতিকে এক নিমেষে মুছে ফেলার জন্য প্রস্তুত ছিল, কারণ এখন সে বুঝে গিয়েছিল যে এই সব কিছু অন্য একটি পরিবারের চোখের জলের ওপর বানানো মিথ্যে ইমারত ছাড়া আর কিছুই নয়। কিন্তু এর সাথেই সে এটাও জানত যে কেবল সাইনবোর্ড বদলে দেওয়াই আসল সমাধান নয়। জীবন কেবল সম্পত্তির দলিল নয়, তা মানুষের মনেরও দাবি রাখে। কবিরের ভেতরে রাগ আর ঘৃণার সাথে সাথে ধীরে ধীরে আরও এক অনুভূতি কাজ করতে লাগল। সে অনুপমকে দেখল, এমন একজন মানুষ যে এই চুরির সাথে সরাসরি যুক্ত ছিল না, কিন্তু ওই একই চুরির সত্যটা জানার পর নিজের সব কিছু বিলিয়ে দিতে চাইছে। সে গত কয়েকদিনের কথা মনে করল, অনুপমের অসুস্থতা, তার চোখের অপরাধবোধ এবং দিয়ার ওই নিষ্পাপ মুখ। সে এটাও দেখল যে প্রাসাদটিকে সে এখন নরক বলে মনে করতে পারত, সেই একই প্রাসাদের বর্তমান মালিক তাকে নিজের আসল সম্মানটুকু ফিরিয়ে দিতে পিছু হচ্ছে না। এই মানসিক দ্বন্দ্ব তার ভেতরের রাগের আগুনকে একটু একটু করে শান্ত করতে লাগল। ধীরে ধীরে কবিরের ভেতরের পুঞ্জীভূত আক্রোশ এক গভীর উপলব্ধিতে বদলাতে লাগল। সে এটা বুঝতে শুরু করল যে অনুপম তার দাদুর চোর ছিল না, বরং সেই একই অভিশপ্ত ইতিহাসের আরেকজন বন্দী ছিল। সে দেখল যে এই মানুষটি নিজের কাঁধে কত ভারী গ্লানি নিয়ে এতদিন ধরে পুড়ছে, এবং সেই পাপকে নিজের মাথায় তুলে নেবার মতো মেরুদণ্ডও রাখে। এই উপলব্ধি তার অতীত হারানোর যন্ত্রণাকে পুরোপুরি মুছতে পারল না, কিন্তু তাকে সামনের দিকে তাকানোর একটা পথ দেখিয়ে দিল। সে এখন কেবল ধ্বংসের কথা ভাবছিল না, বরং নতুন করে কিছু গড়ার জায়গায় দাঁড়িয়েছিল। কবিরও নিজের ভেতরে এটা মেনে নিল যে ফেলে আসার সময়কে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু সামনের সময়টাকে এক নতুন রূপ দেওয়া যেতে পারে। সে অনুপমকে সব ছেলে চলে যেতে দেওয়ার বদলে ওই ফার্মেই একসাথে থাকার সিদ্ধান্ত নিল, কিন্তু কোনো মালিক কর্মচারী হিসেবে নয়, বরং একদম সমান অংশীদার হিসেবে। এই একসাথে চলা কোনো আইনি চুক্তির মুখাপেক্ষী ছিল না, না কোনো লোক দেখানো মহানুভবতার। এটি কেবল এমন দুজন মানুষের একসাথে পথ চলা ছিল যারা অতীতের অন্ধকারকে স্বীকার করে নিয়েছিল এবং তবুও ভবিষ্যতের আলো থেকে মুখ ফিরিয়ে নেয়নি। গল্পটার শেষ কোনো আইনি বিজয়ের সাথে হয়নি, বরং এক নিঃশব্দ গভীর ক্ষমার সাথে হয়েছে।
এখানে কেবল দুজন ক্ষতবিক্ষত মানুষ ছিল, ভাগ্য যাদের ঠকিয়েছিল। কিন্তু তবুও তারা একে অপরের হাত ধরে নতুন এক ইমারত গড়ার চেষ্টা করতে থাকল। অতীতের কালিমা মুছে ফেলা যায় না, কিন্তু সেই একই ক্যানভাসে নতুন করে ছবি আঁকা যায়। এই সত্যটাই তাদের বাকি জীবনের ভিত্তি হয়ে রইল।